নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক চীন রাশিয়া পাকিস্তান বৈঠকে মোদিজি কোথায়, ভারতের মিডিয়ার মুখে তালা। ভারতের গদি মিডিয়াতে মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প থেকে এক ধাক্কায় এখন ডিয়ার ফ্রেন্ড শি জিনপিং এর গল্প। এখনো জড়াজড়ি পর্যন্ত না গেলেও প্রচুর হেহে করেছেন মোদিজি। শোনা গেল পুতিন নাকি গাড়িতে 10 মিনিট অপেক্ষা করেছে। পাকিস্তানের শাহবাজ শরীফকে নাকি শি জিনপিং বা পুতিন পাত্তাও দেননি। এবং বিরাট ব্যাপার হলো, পহেলগামের নাম করেই উগ্রপন্থার বিরুদ্ধে বিরাট রেজলিউশন নেওয়া হয়েছে। আচ্ছা, এই রেজলিউশনে কি পাকিস্তানের নাম আছে? পাকিস্তানের তরফ থেকেই তাদের সেনাবাহিনীর মদতেই এই হানাদারি যে হয়েছিল সেই কথা আছে? নেই। কারণ এই কথায়, এই যে ঘোষণাপত্র, সেখানে তো সই করেছে পাকিস্তান। আপত্তিটা কোথায়? হ্যাঁ, পহেলগামে উগ্রপন্থীরা আক্রমণ করেছে, একটা হত্যাকাণ্ড চালিয়েছে, একটা ধ্বংসলীলা চালিয়েছে, কিন্তু সেখানে পাকিস্তানের হাত আছে এমন কি কথা সেই ঘোষণাপত্রে আছে? নেই। তো কারোর অসুবিধা নেই। আছে সেই যুদ্ধের কথা, যাতে পাক অঞ্চলে উগ্রপন্থীদের ডেরা গুড়িয়ে দেওয়া হয়েছিল, কিছুই নেই। সারা বিশ্ব পহেলগামে উগ্রপন্থীদের আক্রমণের নিন্দা করেছে। মজার কথা হলো পাকিস্তানও নিন্দা করেছে। সাংহাই কর্পোরেশনের বৈঠকে সেই রেজলিউশনে পাকিস্তান সইও করেছে কারণ সেই ঘোষণাপত্রে হানাদার হিসেবে পাকিস্তানের নাম নেই। এবং জানানো হলো যে পুতিন শি জিনপিং নাকি পাত্তাও দেননি পাকিস্তানের শাহবাজ শরীফকে, মানে প্রধানমন্ত্রীকে। তো মোদিজি সাংহাই কর্পোরেশনের বৈঠক শেষ করে হাসতে হাসতে চলে এসে এখানে ইলেকশন মোডে এসে গেছেন। বিরোধীরা ওনার মাকে নাকি গালাগালি করেছে, কেঁদেও নিয়েছেন। উনি বিরোধী দলের নেতা নেত্রীদের জার্সি গাই বলবেন, 50 কোটি টাকার বান্ধবীর গল্প শোনাবেন, এসব কথা বলতে ওনার মুখে আটকায় না, উনিই বলবেন। আর কোথায় কোন কংগ্রেসের নেতা কি বলেছেন তাই নিয়ে উনি কেঁদে ফেললেন। তো সম্ভবত এটা বোধহয় 12 কি 14 বারের কান্না। সে যাই হোক, চীনে কিন্তু পুতিন থেকে গেছেন, পুতিন কিন্তু চলে যাননি। সাংহাই কর্পোরেশনের বৈঠক শেষ হয়েছে, পুতিন থেকে গেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীও থেকে গেছেন। নতুন করে এসেছেন উত্তর কোরিয়ার কিম জং উন, এবং আছেন পাকিস্তানের সেনাকর্তা আসিম মুনির, চিফ অফ আর্মি স্টাফ। কেন? কারণ আজ সেখানে চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদযাপন করছে। চীন আর রাশিয়ার বক্তব্য তারাই তো জড়িয়েছে রক্ত, রুখেছে জার্মানি জাপানকে। আজ সেই বিজয় দিবস। মোদিজির কাছে চলে আসা ছাড়া কোনো উপায় ছিল না। ভারতের সেদিন অবস্থানের এত রকমের টানা পড়েন যে এই অনুষ্ঠানে থাকলে সেসব নিয়ে প্রশ্ন উঠত। তখন ভারতীয় সেনা ব্রিটিশদের অধীনে জার্মানি জাপান ইতালির বিরুদ্ধে লড়ছে। মোদিজির আরএসএস তখন ব্রিটিশদের সেনাবাহিনীতে যুবকদেরকে ভর্তি হতে বলছেন। কমিউনিস্টরা সেই পথে, কারণ সেদিন রাশিয়া লড়ছে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে। এদিকে গান্ধীজি ইংরেজ ভারত ছাড়ো ডাক দিয়েছেন, ব্রিটিশরা বিব্রত। ওদিকে জাপানের সাহায্য নিয়ে নেতাজি ব্রিটিশদের মুখোমুখি দিল্লি চলো ডাক দিয়েছেন। কাজেই মোদিজির ইচ্ছে থাকলেও ওখানে থাকা সম্ভব হয়নি। আম এবং ছালা দুটোই খোয়া যাবে এই ভয়েই তিনি সোজা দিল্লি চলে এসেছেন। এবং উনি ফেরত আসার সঙ্গে সঙ্গেই চীনে দুটো খুব গুরুত্বপূর্ণ বৈঠক। আজকের এই যে শোডাউন, বিশাল আর্মস অ্যামুনেশনের যে বিশাল একটা এক্সিবিশন হলো, বিরাট একটা দেখানো হলো, তার আগেই এই দুটো বৈঠক হয়ে গেছে। প্রথমটা হলো রাশিয়া পাকিস্তান বৈঠক। হ্যাঁ, রাশিয়া পাকিস্তান বৈঠক হলো, অর্থাৎ পুতিন এবং শাহবাজ শরীফ বসলেন, কথা বললেন। পাক প্রধানমন্ত্রী বৈঠকে পুতিনকে বললেন, ভারতের সঙ্গে আপনাদের সম্পর্ককে সম্মান জানাই, কিন্তু আমরাও আপনাদের সঙ্গে একটা মজবুত সম্পর্ক গড়ে তুলতে চাই। দক্ষিণ এশিয়া অঞ্চলে ভালোর জন্য দুদেশের সম্পর্ক, মজবুত সম্পর্কের প্রয়োজন। সংবাদ সংস্থা তাস, মানে সোভিয়েত সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, পুতিন একজন প্রগতিশীল নেতা বলে পুতিনকে তারা বলেছেন, শাহবাজ শরীফ। তার মতে রাশিয়া এবং পাকিস্তান সঠিক দিকে এগোচ্ছে। পাক প্রধানমন্ত্রী পুতিনের উদ্দেশ্যে বলেন, গত বহু বছর ধরে আমাদের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। আপনার প্রতিশ্রুতি এবং আগ্রহের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো মজবুত করা হবে। এবারে পাকিস্তানের সংবাদ মাধ্যম যেটা বলছে সেটা হলো বাণিজ্যিক সংযোগ, জ্বালানি, কৃষি, বিনিয়োগ।
প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, সংস্কৃতি নানা ক্ষেত্রে রাশিয়া পাকিস্তান সম্পর্ক আরো জোরদার করার কথা বলেছেন। কিছু সহিসাবুদ হয়েছে এবং আমরা তো এর আগে বলেছিলাম যে ওখানে কিছু ইস্পাত শিল্পের বড় কারখানা রাশিয়া তৈরি করছে পাকিস্তান। পুতিনও দুদেশের সম্পর্কের অগ্রগতির কথা বলেছেন। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়া, আফগানিস্তান, পশ্চিম এশিয়া, ইউক্রেন যুদ্ধ নিয়ে দু রাষ্ট্রনেতার কথাবার্তা হয়েছে। পাশাপাশি আগামী নভেম্বরে রাশিয়ার এসসিও সম্মেলনে যোগ দেওয়ার জন্য শাহবাজকে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন এবং সেই আমন্ত্রণ রাখবেন বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। হয়ে গেল পাকিস্তান রাশিয়া বৈঠক। মানে যা বলা হচ্ছিল যে রাশিয়া পাকিস্তানকে কোথাও পাত্তাই দিচ্ছে না, কোনো কথাই বলছে না, তা নয়, তারা বসে 40 মিনিটের বেশি তারা বৈঠক করেছেন। এর পরের বৈঠকটা কার সঙ্গে? চীনের সঙ্গে পাকিস্তানের। খুব স্বাভাবিক, সেই বৈঠকে কেবলমাত্র পাক প্রধানমন্ত্রী ছিলেন না, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তো ছিলেনই, পাক সেনাকর্তা আসিম মুনির ছিলেন এবং শি জিনপিং অবশ্যই। চীনের পক্ষ থেকে বলা হয়েছে দুদেশের সম্পর্ক এখন আগের চেয়ে আরো অনেক বেশি শক্তিশালী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্পর্ককে পাকিস্তানের সঙ্গে একটা নতুন যুগে প্রবেশ, নতুন এরাতে ঢুকছে বলে জানিয়েছেন। তার মতে চীন এবং পাকিস্তান একসঙ্গে কাজ করলে তারা আরো ভালোভাবে নিজেদের এবং বিশ্বের শান্তি নিরাপত্তা রক্ষা করতে পারবে। তিনি আরো বলেছেন যে চীন পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে সব ধরনের সাহায্য করবে, নতুন কিছু অর্থনৈতিক করিডোর তৈরি করতে চাইছে যেগুলো পাকিস্তানের অর্থনীতিকে আরো মজবুত করবে। মূলত সেগুলো ওই বালুচিস্তানের মধ্যে দিয়ে কিছু কাজকর্ম যেখানে গন্ডগোল আছে। সেনাপ্রধান আসিম মুনির বলেছে যে পাকিস্তান এবং চীনের বন্ধুত্ব গভীর, আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই বন্ধুত্বকে আরো চেষ্টা করা হবে। এই বৈঠকের মূল বিষয় ছিল দুটো দেশের অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক আরো শক্তিশালী করা। পাকিস্তানের পক্ষ থেকে চীনের কাছ থেকে আরো সাহায্য চাওয়া হয়েছে, বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর যেটা সিপিএসি, সেই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে। মুনির বলেছেন যে এই প্রকল্প পাকিস্তানকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হতে সাহায্য করবে। মানে চীন পাকিস্তান সম্পর্কে কোথাও কোনো ছেদ পড়েনি, পড়ার কথাও নয়। অন্যদিকে দেখুন, এই কদিন আগে ভারত চীন যুদ্ধের পরে ভারতের সেনাকর্তা খুব পরিষ্কার ক্যাটেগরিক্যালি জানিয়েছিলেন যে চীন সরাসরি পাকিস্তানকে কেবল অস্ত্রশস্ত্র দিয়ে নয়, যুদ্ধ চলাকালীন সমস্ত তথ্য দিয়ে সাহায্য করেছে। আমাদের 56 ইঞ্চি সাহস আছে সে কথা বলার, অন্তত একটা ক্ল্যারিফিকেশন চাওয়ার যে কেন এই কাজ আপনারা করেছিলেন নেই। উনি ট্রাম্প সাহেবের সঙ্গে ব্রেকআপের পরে নতুন বন্ধু বেছে নিয়েছেন, ব্যাস। ডোনাল্ড ট্রাম্প আর কিছু পারুন না পারুন রাশিয়ায় চীনের বন্ধুত্বকে মজবুত করলেন আর ভারত চীন সম্পর্ককে এক নতুন মাত্রা দিলেন। অন্তত ভারতকে বাধ্য করলেন মাথা নুইয়ে চীনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে। হ্যাঁ, এটাই ক্রেডিট, কিন্তু ট্রাম্প সাহেব দাবি করতেই পারেন যে ক্রেডিটের কথা। দুনিয়ার রাজনীতিতে একটা প্যারাডাইম শিফট আমরা দেখছি, সত্যি কি না পরে দেখা যাবে, পরে বোঝা যাবে। কতটা গাঢ় হয়, কতটা আন্তরিক, সেটা পরে দেখা যাবে। কিন্তু আপাতত ট্রাম্প সাহেবের চাপে দুনিয়ার রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। অতঃপর মোদিজির মাই ডিয়ার ডোনাল্ড ট্রাম্প থেকে মিস্টার শি জিনপিং তিনি পৌঁছে গেছেন। বন্ধু ট্রাম্পের 50% ট্যারিফ চাপানোর পরে এখন আমেরিকা ভুলে চীন রাশিয়ার দিকে তিনি তাকাতেই পারেন, কিন্তু অসুবিধে কোথায়, সুবিধে কোথায়, আসছে সেই আলোচনা। শি জিনপিং এর কাছ থেকে ভালো সময় আর এর থেকে ভালো সময় হতে পারে না। মানে আমাদের কি অসুবিধা, আমাদের কি সুবিধে, আলাদা ব্যাপার। শি জিনপিং কিন্তু একদম দারুণ ব্যাপার। ওই হিন্দিতে বলে 5 উংলি ঘি মে, হ্যাঁ, 5টা আঙুলি নাকি ঘিয়ের মধ্যে ডুবানো আছে। গত উইকেন্ডে ভারত আর রাশিয়ার মোদি পুতিন চীনে এসসিওর সম্মেলনে ওর সঙ্গে কেবল যোগ দিলেন এমন নয়, বরং যোগ দিতে বাধ্য হলেন। চীনের একলা হয়ে যাবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল সারা পৃথিবীতে, সেটার থেকে উনি বেরিয়ে এলেন। শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আমেরিকার পণ্য রপ্তানির ওপর লাগানো ট্যারিফ ওয়াশিংটন থেকে দূরত্ব তৈরি করে দিল। ভারতকে বাধ্য হয়ে বিকল্প রাস্তা বেছে নিতে হচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ট্রাম্পের আলাস্কাতে দেওয়া লাল গালিচার সম্বর্ধনার পরেও ইউক্রেন আক্রমণের জন্য শাস্তির হুমকি তাকে বাধ্য করেছে নতুন জোট বাঁধার জন্য। আর এই সব কিছুর মধ্যে আছেন শি জিনপিং। তিনি আমেরিকার ভারতকে দূরে সরিয়ে দেওয়ার সুযোগটা কাজে লাগাচ্ছেন আর পুতিনের সঙ্গে বা রাশিয়ার সঙ্গে চীনের পুরনো সম্পর্কটা ঝালিয়ে নিচ্ছেন।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এই সম্মেলনে 20 জনের বেশি নেতা যোগ দিয়েছেন। বেশিরভাগ দক্ষিণ মধ্য এশিয়ার, পাকিস্তান আছে, টার্কি আছে। এদের কারো কারোর সঙ্গে ভারতের সম্পর্ক ইদানিং খুব বাজে চেহারা নিচ্ছিল, কিন্তু সবাই এই সম্মেলনে ভারতের বা মোদিজির অংশগ্রহণকে খানিকটা রিলিজ করেছে, উপভোগ করেছে। টার্কির প্রেসিডেন্টের চোখ মুখ তো বলছিল আবায়া উট পাহাড়কে নিচে, এরকম একটা ব্যাপার। সম্মেলনের পরে বেইজিংয়ে চীনের নতুন মিসাইল আর যুদ্ধ বিমান নিয়ে আজকে সামরিক কুচকাওয়াজ হয়েছে। আসলে শি জিনপিং কিভাবে ইতিহাস, কূটনীতি আর সামরিক শক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব ব্যবস্থাকে নতুন করে নিজের মতো করে সাজাতে চাইছেন সেটা খুব পরিষ্কার। যেখানে এতদিন আমেরিকার আধিপত্য ছিল, সেই আধিপত্য ভেঙে ড্রাগনের নাচ দেখাবো আমরা, এটাই শি জিনপিং এর মুদ্রা কথা। এবং মোদিজির বন্ধুরা, আরএসএস, বিজেপির থিঙ্ক ট্যাঙ্করা, যারা কদিন আগে ড্রাগনের মুখে আগুন ছাড়া কিছুই দেখতেন না, দেশের মানুষকে দেখানোর জন্য যে সমস্ত মোবাইল অ্যাপ, টিকটক ইত্যাদি ব্যান করে চীনকে শিক্ষা দেবার কথা বলছিলেন, তারাই এখন আহারে চীনপন্থী হয়ে গেছেন। মাত্র কবছর আগে ওই থিঙ্ক ট্যাঙ্ক, গদি মিডিয়া, এরা যে ডিমের কুসুম অ্যাঙ্কাররা বা দলের কর্মীরা ট্রাম্প সাহেবের জেতার প্রার্থনা করতেন, ট্রাম্প জিতলে কিভাবে দেশের মধ্যে উন্নয়নের বান ডেকে যাবে তা বোঝাতেন, সেই তাঁরাই এখন ঊর্ধ্বনেত্র হয়ে চীনের প্রশংসা করছেন। রাশিয়ার তেল কি ভালো বলে হাঁক পাচ্ছেন, আর মোদিজি চীনের দিকে ঝুঁকে পড়াটাকে মাস্টার স্ট্রোক হিসেবে বর্ণনা করছেন। আরে ভাই, মাস্টার স্ট্রোক নয়, বাধ্য উনি এখন। করবেনটা কি? পাড়ায় পাড়ায় যারা ট্রাম্প সাহেবের জেতার জন্য যোগ্য করছিলেন, তারাই এখন শি জিনপিং এর আয়ু বাড়ানোর কামনা করছেন। কিন্তু এর মধ্যে শি জিনপিং যেটা করার সেটা কিন্তু করে যাচ্ছেন। মানে সীমান্ত থেকে একটা সেনাও সরাননি, যে সেনা ছাউনিগুলো তৈরি হচ্ছিল সেগুলোর কাজ শেষ। ভারতের যে ভূখণ্ড চীনের হাতে তা ওনাদের হাতেই আছে। যে বোল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের চওড়া রাস্তা আমাদের সীমান্ত বরাবর তারা তৈরি করছিল, এখন সেই কাজে গতি এসেছে, আর আকসাই চীন তাদের দখলেই আছে, 1 ইঞ্চি ছাড়ে। সব থেকে বড় কথা, এই কদিন আগে ভারত পাক যুদ্ধে পাকিস্তানকে চীন যেভাবে তথ্য আর অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, তা নিয়ে মোদিজি আর কোনো প্রশ্নই তুলছেন না। এটাই আদতে শি জিনপিং এর বিদেশ নীতির সাফল্য। বিভিন্ন দেশের নেতারা চীনে আসছেন, যারা কিছুদিন আগে ভরসা রাখতেন আমেরিকার ওপরে, সেই তারাই শত্রু মিত্র নির্বিশেষে ভরসা রাখছেন শি জিনপিং এর ওপরে। আজ শি বেইজিং এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের 80 বছর পূর্তি উপলক্ষে, যেটা বলছিলাম, একটা সামরিক কুচকাওয়াজের আয়োজনে নিজে ছিলেন। এখন এই যে কুচকাওয়াজ, সেখানে উনি দেখাচ্ছেন এখানে জাপানের বিরুদ্ধেই তো চীনের সেই সময় লড়াই ছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়, চীন তার সামরিক শক্তি দেখানোর জন্যই এই গোটা কাজটা করেছেন। সমস্ত শাহবাজকে পাশে নিয়ে, শাহবাজ শরীফকে পাশে নিয়ে, পুটিনকে পাশে নিয়ে, টার্কির প্রেসিডেন্টকে পাশে নিয়ে তিনি উঠছেন এবং ওই তিয়েনআনমেন স্কোয়ারের একেবারে ওপরে গিয়ে উঠছেন এবং সেখানে ভেটারেনদের সঙ্গে হাত মেলাচ্ছেন। আমরা দেখলাম আসলে তিনি ওনার সামরিক শক্তি দেখাচ্ছেন, সামরিক শক্তিটা মানুষের সামনে, গোটা পৃথিবীর সামনে তুলে ধরছেন। বিশেষ করে আমেরিকার সামনে এই কৃতিত্ব দেখানো তার দরকার ছিল। এই সমস্ত কথা আজকে পুটিন বা শি জিনপিং বলছেন, কিন্তু ভারত খেঁচা কলে। আগেই বলেছি, এসব এড়ানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই গত মাসে আলাস্কায় পুতিনের খুব প্রশংসা করেছিলেন। তারপর ক্রেমলিনের সেই অবস্থানকে সমর্থনও করেছিলেন, যেখানে বলা হয়েছিল যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনকে কিছু জমি ছেড়ে দিতে হবে। কিন্তু তারপরেই ইউরোপের চাপে তার সুর বদলে গেছে। রাশিয়াও সম্ভবত আর দুরূহই পানা দিয়ে এক পক্ষ এক জোট তৈরি কাজে হাত দিয়েছে, সেখানে জুটে গেছেন ভারত। কিছুদিন আগে যারা ইউক্রেনে যুদ্ধ ওয়ার রুকওয়া দিয়া পাপা বলেছিলেন, আজকে সেই যে আক্রমণকারী রাশিয়া, তার সঙ্গে অনায়াসে জোট হয়ে গেল। মানে মুদ্রা কথা হলো, এই দুদেশ তাদের স্বার্থের কথা মাথায় রেখে সমীকরণ বদলাচ্ছে। ভারত সেই জোটে গিয়ে আপাতত আমরা একটা জোটে আছি এটা বুঝিয়ে খানিকটা মনোবল বাড়ানোর চেষ্টা করছে, আর কিছু না। চীন কি ভারতের বাণিজ্য ভূমি হবে? মানে চীনে আমাদের প্রচুর বাণিজ্য হবে, চীনে প্রচুর রপ্তানি বাড়বে, কোনো প্রশ্নই নেই। না ডেয়ারি প্রোডাক্ট, না চিংড়ি, না চামড়া, না বস্ত্র, কোনোটাই আমরা চীনে পাঠাই না, বরং চীন সেগুলো অন্য দেশে রপ্তানি করে। আর এমনিতেই চীনের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি 99.2 বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি। মানে আমরা এই বছরে চীন থেকে আমদানি করেছি 113.45 বিলিয়ন ডলার, আর রপ্তানি করেছি মাত্র 14 বিলিয়ন ডলারের সামান্য বেশি।
আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি ছিল না, ছিল সারপ্লাস, মানে আমরা রপ্তানি বেশি করতাম, আমদানি কম। $45 বিলিয়ন আমাদের ঘরে থাকতো, $129 বিলিয়ন আমরা রপ্তানি করতাম, আর $84 বিলিয়ন আমরা আমদানি করতাম। এবারে সেই $129 বিলিয়ন রপ্তানির কি হবে? বিভিন্ন হিসেব বলছে 70 থেকে $75 বিলিয়ন রপ্তানি কমে যাবে। সেই ফারাকটা, মানে ওই 70-75 বিলিয়ন আসবে কোত্থেকে? আর সেটা যদি না আসে, তাহলে আমাদের দেশের কতগুলো কারখানা, কতগুলো ছোট ছোট এমএসএমই বন্ধ হবে, রপ্তানি বন্ধ হবে। তার ধাক্কা কি করে সামলানো হবে? সেটা কি আমরা শি জিনপিং এর দেশের থেকে পাবো? আবার সেই হিসেব বলছে চীনের সঙ্গে সম্পর্ক যাই হোক না কেন, রপ্তানির পরিমাণে বিরাট কোনো পরিবর্তন হবেই না, সামান্য পরিবর্তন হবে না। তাহলে রাশিয়া, সেখানেও আমরা ট্রেড ডেফিসিট, মানে বাণিজ্য ঘাটতিতে আছি। আমরা বেশি জিনিস আনি, কম জিনিস পাঠাই। ঘাটতির পরিমাণ $58.9 বিলিয়ন। মানে এটাও নয় যে আমেরিকা যা চাইবে, যা বলবে সেটা আমাদের করতেই হবে, কেবল বাণিজ্যের কথা ভেবে মাথা নিচু করে থাকতে হবে না, একটাও না। কিন্তু এই দুটো জিনিস বিরাটভাবে আমাদের দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ককে এই জায়গায় নিয়ে গেল। ভীষণ একটা আদেখলেপনা, ট্রাম্পকে ঘিরে হাউডি মোডি, আবকিবার ট্রাম্প সরকার, এই বিষয়গুলো ভারতের মর্যাদা নষ্ট করেছে। যেইমাত্র চীনের বিরুদ্ধে একটা বিশাল ঘোষণা করলো, কত 125% ট্যারিফ চাপিয়ে দেবো, চীন বললো ঠিক আছে, আমরাও 75% চাপাচ্ছি। এখন তারা কমে গিয়ে দাঁড়িয়ে গেছে 30%। কেন হলো? কোথাও কোথাও 25, কোনোটা 12%-এ দাঁড়িয়েছে। কেন হলো? তার কারণ মুখোমুখি লড়াই করার ক্ষমতা। এখন ভারতবর্ষ চুপ করে বসে আছে, না না যা বলছেন কমাচ্ছি কমাচ্ছি কমাচ্ছি। এখন ওনারা এক পক্ষ থেকে 50% চাপিয়ে দিলেন। আর দুই হচ্ছে, রাশিয়ার থেকে তেল নেবার নাম করে দেশের লাভের কথা ভুলে আম্বানিদের লাভের কথা ভেবেই যদি বিদেশ নীতি চলে, তাহলে যে কোনো না কোনো দিন এরকম ধরনের সমস্যা তৈরি হবেই। আর এই দুটোই মোদী সরকারের দান। তাহলে কি করতে হবে? সংকটে মাথা ঠান্ডা রেখে কাজ করাটা হলো প্রথম কথা। ট্রাম্প মেরেছে, অমনি শি জিনপিংকে ধরে ঝুলে পড়লাম। শি জিনপিং মেরেছে, অমনি আমরা রাশিয়ার পুটিনকে ধরে ঝুলে পড়লাম। এটা কি বিদেশ নীতি নেই? এটা তো কোনো কাজের কথা হতে পারে না। কারণ ট্রাম্প সাহেব মানেই আমেরিকা নয়। ট্রাম্প সাহেব থাকবেন আরো 2 বছর, তারপরে একটা লেমন ডাক সরকার, তারপরে নির্বাচন, রিপাবলিক হোক ডেমোক্র্যাট হোক, যেই আসুক অন্য কেউ আসবে। সেই পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকা, নতুন বাণিজ্যের সম্ভাবনাগুলোকে খতিয়ে দেখা, চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা, রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সবচেয়ে বেশি যেটা জরুরি, সেটা হলো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, মধ্য এশিয়ার ছোট ছোট দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করে তোলা। রবিবার মোদির সঙ্গে বৈঠকে শি বলেছে যে চীন আর ভারতকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের অংশীদার হতে হবে। আর তাদের একে অন্যের বিকাশের জন্য হুমকি নয়, বরং সুযোগ দেওয়া উচিত। এটা অবশ্য ট্রাম্পের জন্যই বলা হয়েছে বলে ধরে নেওয়া যায়।